ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি কি গ্রাফিক্স, সেই কি গ্রাফিক্সে এখনো পর্যন্ত রাজ্যের যা ট্রেন্ড রেজাল্ট 42 আসনে, সেই আসন আমরা দেখালাম যে এখনো পর্যন্ত 29টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। হ্যাঁ, 29টার মধ্যে 28টাতে এগিয়ে, একটা আসন কৃষ্ণনগর। আমরা তখন আলোচনা করছিলাম যে মহুয়া মৈত্র তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন, তিনি আবার সংসদে ফিরছেন। আবারও কি গ্রাফিক্স আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 12টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস, বিশেষ করে কংগ্রেস মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী তিনি এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে। মানে যে একটা আসন আমরা দেখতে পাচ্ছি কি গ্রাফিক্সে হাত শিবির এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে মালদা দক্ষিণ। আর রাজ্যের 12টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অন্তত সেই কি গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি। আর এটাই এখনো পর্যন্ত ট্রেন্ড মঞ্জিরা একেবারে। এবং তুমি যেরকমটা বললে তার মধ্যে আমরা যদি দেখি শ্রীরামপুর প্রথম থেকেই, শ্রীরামপুরে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই মুহূর্তে সেখানে কল্যাণ ব্যানার্জি তিনি এগিয়ে গিয়েছেন। মঞ্জিরা 19টা রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে, গণনার 19টা রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন 51,343 ভোটে। একদম 51,343 ভোটে এগিয়ে এখানে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। শ্রীরামপুরে লিড বাড়িয়েছে তৃণমূল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি 51,343 ভোটে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে দীপশিতা। শ্রীরামপুরের আমরা 19তম গণনা হয়ে গিয়েছে, 19তম রাউন্ড হয়ে গিয়েছে, সেদিকেই আমরা ছবি দেখতে পেলাম। এবার আমরা কোচবিহারের দিকে নজর রাখি। কোচবিহার তোমার দিকেই রয়েছে মঞ্জিরা, বিগ বলে। একদম কোচবিহারে বিজেপি এগিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি এই মুহূর্তে কোচবিহারে এগিয়ে রয়েছে বিজেপি এবং সেক্ষেত্রে তাদের কোচবিহারে এগিয়ে কতটা ভোটে তারা এগিয়ে রয়েছে মানে কোচবিহারে বিজেপি এগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু আমরা ট্রেন্ড যা পাচ্ছিলাম তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল, যে কারণে আমরা কথা বলছিলাম যেটা নিয়ে আর কি 1434 ভোটে। তবে শেষ পর্যন্ত কোন ফুল ভোটে কোচবিহারে সেদিকে নজর রাখতে হবে, কারণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ ধরে তিনি পিছিয়ে ছিলেন, এখন তিনি এগিয়ে গিয়েছেন। জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেখানে 10টা রাউন্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেই জয়নগরে আরো লিড বাড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। 2,49,909 ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। কিছুক্ষণ আগেই তিনি বলছিলেন যে, এবং তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনও আমরা শুনলাম যে লক্ষ্মীর ভান্ডারের কথা উল্লেখ করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায় সরাসরি। একদমই, দেখো তাপস রায় কিন্তু একটা জিনিস জানালেন, সেটা হচ্ছে যা মসৃণ ফলাফল আশা করেন সেটা নেই। তারপর একটা কথা তাপসদা তাপসদা একটু তাড়াহুড়োতে আছে। তাপসদা এতক্ষণ বাইরে এসেছিলেন এবং তাপসদা যেটা জানিয়ে গেলেন যে একটা যে ফলাফল আশা করেছিলেন সেই ফলাফল কিন্তু হচ্ছে না। শ্যামপুকুর এবং কাশীপুর বেলগাছিয়া এবং জোড়াসাঁকো এই 3টে বিধানসভা ভালো ফল দিলেও বাকিগুলো কিন্তু তেমন আশানুরূপ নয়, এখনও কাউন্টিং বাকি রয়েছে, এমনই দাবি করলেন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়। এবং তিনি আপাতত কাউন্টিং সেন্টারের ভেতরে গেলেন, তিনি যারা জানেন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন, তখন যা বলার তিনি বলবেন। একদম শান্ত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা অবশ্যই তাপস রায়ের বক্তব্য হয়তো মঞ্জিরা শোনাবো। সত্যি সকাল থেকে আমরা দেখলাম যে কলকাতা উত্তর, যেখানে বিজেপির প্রেস্টিজ ফাইট, যেখানে সুদীপ বনাম তাপস রায়, যেখানে তাপসের প্রচার করলেন খোদ নরেন্দ্র মোদী, যিনি রোড শো করলেন এবং পুরনো বাঙালির আবেগকে ধরার জন্য উত্তর কলকাতাকে বেছে নিলেন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সকাল থেকে এগিয়ে। গণিতের সময় এখন বেলা 3:30, আর এক এক করে যেই প্রবণতার ভিত্তিতে আমরা বিভিন্ন কথা বলছি তাতে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তৃণমূল এই মুহূর্তে 29, এই 29-এর মধ্যে একটি আসন যেখানে জয়ী ঘোষণা হয়ে গিয়েছে। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তাকে বিজয়ী ঘোষণা করা হলো কিছুক্ষণ আগে, যেই খবর আপনাদেরকে দিলাম। এবং এতগুলো কেন্দ্রের মধ্যে 42-এর মধ্যে এখনো পর্যন্ত আমরা যেই রেজাল্ট পেলাম, ট্রেন্ডের পাশাপাশি যে রেজাল্ট আমরা পেলাম তা হলো কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে আমরা যদি শুরুর দিক থেকে নজর রাখি তাহলে আমরা দেখছিলাম যে কখনো অমৃতা রায় তিনি এগিয়ে রয়েছেন, কখনো মহুয়া মৈত্র তিনি এগিয়ে রয়েছেন এবং বেশিরভাগ
কেন্দ্রেই কিন্তু আমরা এই কাটে কাটাক্কার এই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে পেয়েছি। আসুন তা নিয়ে আজ বরং একটু আলোচনা করা যাক, কারণ এতক্ষণ ট্রেন্ডের বেসিসে আমরা আলোচনা করছিলাম কি প্রবণতা আসছে, কে এগিয়ে কে পিছিয়ে। আর এবার একটু জয়ী প্রার্থী তার জয়ের কারণ বিশ্লেষণ করা যাক। আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রদীপ্ত মুখার্জি তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৈকত গিরি সিপিএম মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু। তবে সবার আগে চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পৌঁছেছিলেন। সিগনিফিকেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখন গাড়ির মধ্যে থেকে একটা ভিক্টরি সাইন তিনি দেখিয়েছিলেন। এবার সেখানে গিয়ে মমতা অভিষেক জুটিতেই তো ধরাশায়ী মোদি শাহ জুটি, সেটা আমরা বলতেই পারি। এই বঙ্গে ঘাসফুলের ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে চলছে বৈঠক, সরাসরি নজর রাখবো। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘন্টা দুই আগে সেখানে পৌঁছেছেন, কি চলছে সেখানে? ফার্দার কোনো কর্মসূচি বা কোনো ঘোষণা? রুমেলা, প্রথমেই বলার যে 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু কালীঘাটের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা ইন্ডিয়া জোটের শরিক, যদিও মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে তিনি বাইরে থেকে সমর্থন করবেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে আগামী দিনে কি ভূমিকা নেবেন তারা এবং কি স্ট্র্যাটেজি তারা নেবেন, ইতিমধ্যে কংগ্রেসের তরফে টিডিপি পার্টির সঙ্গে এবং নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সব মিলিয়ে একটা বড় আলোচনা কিন্তু হচ্ছে কালীঘাটের বাড়িতে, কালীঘাটের বৈঠকে, এবং সেটা খুব স্পষ্ট। এবং পাশাপাশি এই যে এই জয়ের পর নিশ্চয়ই একটি বৈঠক ডাকা হবে। সেই বৈঠকটি কবে ডাকা হবে সেই দিকেও কিন্তু তাকিয়ে আছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৈঠক চলছে। রুমেলা, সৌরভ, অবশ্যই আমাদের নজর থাকবে দীর্ঘ বৈঠকে কি কৌশল তৃণমূলের। আসুন বরং আমাদের তো আলোচনার প্রেক্ষিতটা বারেবারেই বদলাচ্ছে, এই দিকটাতেই একটু ফোকাস করি। কংগ্রেস, টিডিপি, নীতিশ কুমার এবং তাদের সঙ্গে কথা বলবেন অবশ্যই। আমি চন্দনদা আপনাকে দিয়েই শুরু করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছেন, দীর্ঘ বৈঠক। দেখো, একটা কথা অবশ্যই, একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ধরনের ধারণাগুলো দেওয়া হয়েছিল, যদিও আমরা মানি বা না মানি, জেনারেল প্রেক্ষাপটে এটার একটা প্রভাব তো পড়েই। সেখান থেকে তুমি দেখো যত সময় যাচ্ছে বদলে যাচ্ছে চিত্রনাট্য, এবং চিত্রনাট্যের পিছনের খেলাটাও। আমি তোমাকে বিশেষভাবে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক, তার তো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, হিউজ নাম্বার। এই হিউজ নাম্বারে তাকে কেন্দ্রীয় পার্টিসিপেশন, এবং উনি বারবার বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বিরোধীরা যদি ঘটে ইন্ডিয়া জোটে উনি পাশে আছেন, এবং সেই পাশে কিভাবে থাকবেন তার স্ট্র্যাটেজিটা এখন করবেন, তখন করার ছিল না। কংগ্রেসও ঠিক একই কাজ করবে। এবং আমাদের সাথে নীতিশ কুমারের যে সম্পর্কটা ছিল, তুমি জানো ইন্ডিয়া জোটে সামারসল তো আমরা খাইনি, খেয়েছেন তো নীতিশ কুমার। উনি আসবেন, সমর্থন করবেন, কেন করবেন, কিভাবে করবেন সেটা শর্ত ওনার, কিন্তু প্রপোজাল তো তাদের থেকে আসতে হবে। ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি যাকে বলে, ঠিক তেমনভাবে টিডিপি কখনোই ন্যাচারাল পার্টনার বিজেপি ছিল না। আজকে টিডিপি বরং উল্টো দিকে ছিলেন। আজকে টিডিপি যে কোনো কারণে বিজেপির ন্যাচারাল পার্টনার হওয়ার চেষ্টা করলেও আজকে এই প্রেক্ষাপটে হয়তো তাদের ডিসিশন বদলে যেতে পারে। সুতরাং আজকে এখানে তুমি যেটা দেখছো, বিশাখাপট্টনমে হয়তো আরেকটি চিত্রনাট্যের পটভূমি দেখবে। এইগুলোকে মিলিয়ে আগামী দিন যাত্রা, এবং সেই যাত্রার বিজেপি একেবারে, এবং খুব ইন্টারেস্টিং একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে এই গোটা বিষয়টাই। আমরা সরাসরি চলে যাবো, এই মুহূর্তে অ্যানালিস্ট দেবাশিস ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, এবং INDI এর যে পরিসংখ্যান আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেটাও ভীষণ চমকপ্রদ, আশাব্যঞ্জকও বটে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের কয়েকদিন আগেই বলেছিলেন যে আমি আছি, আমি বাইরে থেকে সমর্থন করবো, এবং তা নিয়ে রাজনৈতিক মহলে কেউ বিদ্ধে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় INDI এর নামটা দিয়েছিলেন। এইখানে এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছেন, যা আমাদের বঙ্গে তৃণমূলের স্কোর এখনো দেখছি। দেখুন, এই ট্রেন্ড যদি মোটামুটি বজায় থাকে তাহলে মমতা ব্যানার্জি একটা হিউজ ফিগার নিয়ে মানে ইন্ডিয়া জোটের পাশে থাকবেন, এবং এটা বলার অবকাশ রাখে না, উনি ওখানে একটা মানে মূল ভূমিকাতেই ওনাকে দেখা যাবে, বা মেন মানে ওনার হাতেই পুরো খেলাটা থাকবে বলে আশা মানে মনে হচ্ছে। এবং সেটার জন্যই উনি প্ল্যান করছেন, বা নিশীথবাবুর সাথে উনি মানে নীতিশ কুমারের সাথে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি। আমার শুধু একটা কথা এখানে বলার আছে, এটা তো আপনার গেল ইন্ডিয়ার কথা, ভারতবর্ষের কথা,
কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে গেল, যেটা আপনাদের একটু আগে আমার বলার আগে ডেটামশাই বলে গেছিলেন। আমি ওখানে এই পয়েন্টটা যোগ করতে চাইছি একটা জায়গায়, যে তার মানে পশ্চিমবঙ্গর কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমার ইডিওলজি থাকুক বা না থাকুক, আমি দুর্নীতিপরায়ণ হই বা না হই, মানে আমার ভোটটা আনতে গেলে কিন্তু সাংগঠনিক জোরটা দরকার। মানে বুথ সভাপতি কীরকম হবে বা বুথ সভাপতি কী, সেটা কিন্তু ডিপেন্ড করছে। আর একটা কথা আমার বলার আছে, দেখবেন পশ্চিমবঙ্গে আমরা জানি না তৃণমূলের 3 জন ক্যান্ডিডেট, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, এনারা কিন্তু প্রায় জয়ী হয়ে গেলেন। আমি এখানটাও খুব একটা কোয়েশ্চেন মার্ক। শুধু শেষ কথা বলবো একটা, যে খুব ভালো তৃণমূল জিতেছে, খুব বা জিততে চলেছে, খুব ভালো কথা। কিন্তু আমরা দেখেছিলাম আগেরবার 2019-এর অসম্ভব পোস্টপোল ভায়োলেন্স, 2021-এর পোস্টপোল ভায়োলেন্স, যে যারা তৃণমূলে আছেন তাদের কাছে করজোড়ের নিবেদন যে জয়ের আবেগ থাকুক, কিন্তু সেটা যেন মাত্রা ছাড়া না হয়, যেন বিরোধীদের উপর আক্রমণ নেমে না আসে। অলরেডি ব্যারাকপুর বা সন্দেশখালীতে যেগুলো শুরু হয়েছে। দেবাশিস বাবুর সঙ্গে থাকুন। হ্যাঁ, প্রদীপ্ত। দেখুন, মিডিয়েটেড ইস্যু আর তাতে মানুষকে হঠাৎ করে সামনে দাঁড় করিয়ে দেওয়া, এভাবে তো কোনো দল চলে না আর কি। দেবাশিস দা আগের ক্ষেত্রেও বলেছিল যে দুর্নীতি নিয়ে মানুষ বুঝলো না বা কিছু, এভাবে মানুষকে দাঁড় করিয়ে দেওয়ার সমস্যা আছে। দুর্নীতি নিয়ে যদি বুঝতে হয় তাহলে আদর্শগত দুর্নীতি যারা করেছে তাদের সবার আগে চিহ্নিত করেছে মানুষ, যে আদর্শগতভাবে একটা দুর্নীতিগ্রস্ত সিপিআইএম দল, তারা মানুষের কাছে রিজেক্টেড হয়েছে। কেন? তার কারণ যারা বলেছিল গলি গলি মে শোর হে, তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। যারা 2008 সালে কংগ্রেসকে পতন ঘটানোর জন্য অন্যতম কারিগরের ভূমিকা পালন করেছিল, সোমনাথ চ্যাটার্জিকে আজীবন তার দলের সদস্য পদ ফেরত দেয়নি, তারা সেই সিপিএমকে মানুষ শূন্য করেছে, বলে আদর্শগত দুর্নীতি মানুষ চিহ্নিত করেছে। 2 নম্বর, যে দুর্নীতির অভিযোগে আমাদের অভিযুক্ত করা হয়েছে, যাদের মুখ ছিল, যে তাপস রায়কে মুখ করা ছিল, যাকে শুভেন্দু অধিকারী চোর বলেছিল, তাকে দলে নিয়ে টিকিট দিয়েছে। যে শুভেন্দু অধিকারীকে বিজেপির দুর্নীতিগ্রস্ত বলেছিল, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে তারা মুখ করে দিয়েছে। 28 জন এমন নেতা আছে যারা দুর্নীতিগ্রস্ত, প্রধানমন্ত্রী নিজে বলেছিল যে চলো ওদেরকে আমরা জেলে ভরবো। 74,000 কোটি টাকা একজন নিয়েছে, জেলে ভরবো। প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার, পরপর নাম আছে, তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে তাদেরকে তাদের দলে নিয়ে নিজেরা বড় বড় পদ দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে এত অসচেতন ভাবে লাভ নেই, যে বাংলার মানুষ বললো এটা মোদি বিরোধী ভোট, মমতা ব্যানার্জি লড়াই করছে একা, স্বাভাবিক সেই জায়গাতেই আসছে। তা দেখে বিরোধীরা বলতে শুরু করেছে যে এটা লক্ষ্মীর ভান্ডার এফেক্ট। আমি কি বললাম, তার একটা অল্টারনেটিভটা দিলাম তো। লক্ষ্মীর ভান্ডার অবশ্যই বড় এফেক্ট, কেউ অস্বীকার করতে পারে না, কারণ মহিলাদের ক্ষমতায়নের জন্য যদি কেউ কাজ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কন্যাশ্রীর এফেক্ট নয়? কেন সবুজ সাথীর এফেক্ট নয়? ইনফ্যাক্ট এটাও তারা বলছে যে আসলে শিক্ষা কর্মসংস্থান। এবার এখানে ভাতাতে যদি খুশি হয়, তাহলে তোমাকে তথ্য দিই, শিশু মৃত্যুর হার কত কমেছে 2011 সালের পর থেকে, নারী গর্ভাবস্থায় নারী মৃত্যুর হার কত কমেছে, কত অল্প বয়সে বিবাহ কমেছে, কত মেয়ের এনরোলমেন্ট রেশিও বেড়েছে, কত মেয়ের ওভারঅল চাকরি বেড়েছে। এই তথ্যগুলো বার করো তো দেখি, অ্যানালিসিসটা বার করুক না এখানে বসে বসে। আসলে মহিলাদের ক্ষমতায়নের জন্য কোভিডের পর এটা তো আমি একটাই ব্যাখ্যা তুলে ধরতে পারি, মিড ডে মিলে স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে। এবং সবথেকে বড় কথা, সেই মিড ডে মিলে 1 নম্বর পুরস্কার দিচ্ছে যখন দুর্নীতির অভিযোগ হচ্ছে। তারপরেও রুমেলা, তোমার চ্যানেলও কোভিডের পরের মধ্যে খুলেছে, তোমার চ্যানেলেও বাংলার 400 জনকে তুমি চাকরি দিয়েছো, এবং এরকম আরও 2টো চ্যানেল পশ্চিমবঙ্গে খুলে গেছে, তাদেরও চাকরি দিয়েছে। এবং এইখানে কিন্তু চ্যানেলে বসে আমরা সবাই কথা বলতে পারি এবং আমরা রাজ্য সরকারের বদনামটা করতে পারি। এখানে মধ্যপ্রদেশের মতন ওরকম অবস্থা দেখা যায় না। আমার বক্তব্য খুব পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে যে মোদির ফ্যালাসি এবং এই বিজেপি আর মোদির মধ্যে যে ডিভিশন, এখন তো ভগবানের সব প্রদত্ত। একজনকে ভগবান করেছিল, তমলুকে নিয়ে চলে গেল, আর একজন নিজে বলছে আমার বায়োলজিক্যাল ফাদার মাদার ছিল না, আছে না আমি জানি না, আমার মনে হচ্ছে আমি ভগবানের প্রদত্ত। এই যে ভগবান কেন্দ্রিকতা, এই ভগবান কেন্দ্রিকতার বদলে মানুষ কেন্দ্রিকতার জায়গায় আমরা ভোট করতে পেরেছি বলে মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা বুথে বুথে গিয়ে মানুষের কাছে ট্রিপল চোর বলেছে, আমরা ট্রিপল দিয়েছি মানুষকে, সেই জন্য আমাদের ভোট দিয়েছে। চাল চোট বলেছে, আমরা চাল দিয়েছি মানুষকে, তাই আমাদের ভোট দিয়েছে। এবং পরিষ্কারভাবে বলছি, আমরা মানুষের পাশে থাকতে পেরেছি। এবং যেভাবে মানুষকে এই ভাতা করে ছোট করা হয়েছে, আসলে এরা বাংলার মামাটি মানুষকে বুঝতে সম্পূর্ণভাবে ব্যর্থ, বাংলার ইকোনমি, বাংলার সোসাইটিকে বুঝতে সম্পূর্ণ ব্যর্থ। তার ফল একটা, এবং এটা আমি বারবার তোমার চ্যানেলেও দেবাশিস বাবু কিছু বলতে চাইছেন, বলুন। আমি একটা কথাই বলবো, প্রদীপ্ত আবার একটা ভুল তথ্য দিল। বাল্য বিবাহে পশ্চিমবঙ্গে 41.8% আমি বলছি আগে থেকে কত কমেছে ভারতবর্ষের মধ্যে। আমি বলছি আগে থেকে কত কমেছে, ভুল তথ্য নয়। এই যে বারবার মানুষকে বলি না, আমি বলছি আগে থেকে কত কমেছে, 2011 থেকে কত কমেছে ভারতবর্ষের মধ্যে, 2011 মধ্যে 41.8%, 2011 থেকে বেশি। কিভাবে তাহলে আমরা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বর্তমানে ভারতবর্ষের সর্বাধিক 2010 এর তথ্য আর এখনকার তথ্য পাশাপাশি রাখা হোক,
পর কথা বলা এইগুলোই মানুষকে ভুল বোঝানো হচ্ছে। রাখা হোক না, আমি বলছি দেখাক না, টিভি 9 এর কাছে এক্ষুনি আর্কাইভে বার করলে পেয়ে যাবে। আচ্ছা দীপ্তিমান বাবু, আপনার কাছে আমি আসবো প্রত্যেকের কাছে। দীপ্তিমান বাবু, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনেছিলাম যে সবথেকে ভালো ফল যদি দেশে কোথাও হয় সেটা বাংলা থেকেই হবে, তিনি কনফিডেন্ট ছিলেন। 35+। প্রশান্ত কিশোর তিনি বলে গিয়েছিলেন যে বাংলা থেকে বিজেপি ফার্স্ট বয় হবে। ওড়িশায় আমরা দেখছি বিজেপির দুরন্ত উত্থান, কিন্তু বাংলায় কি হলো? না, ওড়িশা, আসাম পূর্বে যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে নিঃসন্দেহে। বাংলা তামিলনাড়ুতেও আমরা দেখছি, হ্যাঁ তামিলনাড়ু অনেকটা ভালো ফল হয়েছে, কিন্তু আমরা এখনো অবধি চূড়ান্ত যে বাংলায় কি হতে চলেছে বা কি সেই মতামত এখনো অবধি আমার মনে হয় দেওয়ার সময় আসেনি। আরো অনেকগুলো রাউন্ড ডেফিনেটলি আসেনি, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড দেখে তো কিছু বলার সময় ট্রেন্ড দেখে ডেফিনেটলি আমাদেরকে বিজেপি আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বিশ্লেষণ করতে হবে, তাদেরকে অনুসন্ধান করতে হবে যে বাংলায় এই ধরনের ফল হলো কেন। তবে কোন জায়গায় মনে হয় যে আত্মবিশ্লেষণে একটু জোর দেওয়া উচিত? একদমই জোর দেওয়া উচিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সংখ্যালঘু ভোট অনেক বেশি কনসলিডেটেড হয়েছে বলে আমাদের ধারণা, এক জায়গায় চলে এসছে সংখ্যালঘু ভোট। এই যে তৃণমূল বোঝাতে সক্ষম হয়েছে সিএ বা এনআরসি করলে কি অসুবিধা হতে পারে, এইটা কিছুটা হলেও মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে বলে আমার অন্তত এই পজিশনে এসে মনে হচ্ছে। আমি জানি না ফাইনাল রেজাল্ট হলে নিঃসন্দেহে পার্টির পক্ষ থেকে আরো বেশি অনুসন্ধান করে মহারাষ্ট্রে কি হলো করা হবে। মহারাষ্ট্রের ব্যাপারে মহারাষ্ট্রে আমি সে কথা বলবো না, দল ভাঙানোর খেসারত মানুষ অ্যাকসেপ্ট করেনি কোনো জিনিস, এটা হতেই পারে। আমাদের পার্টি অনেক বড়, সারা ভারতবর্ষ জুড়ে পার্টি আছে, সেখানে কোনো জায়গায় ভুল হতে পারে, সেই ভুলের জন্য খেসারত দিতে হতেই পারে। তবে এই আমাদের যিনি বিশ্লেষক দাদা দেবাশিস দা বলছিলেন যে মানে আমি আপনাদের একটা জিনিস বলবো, টিডিপি বা কি বলে আমাদের নীতিশ কুমারের দল নিয়ে যে আশঙ্কা চন্দনদা প্রকাশ করছিলেন, আমার মনে হয় না এটা হবে। তার কারণ হচ্ছে দেখুন আজকের দিনে এতগুলো দল, আপনি ইন্ডি যে জোট, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের কতগুলো দল, এবং সেখানে প্রত্যেকটা দলের আলাদা আলাদা চিন্তাভাবনা আছে, প্রত্যেকটা দলে আলাদা আলাদা প্রধানমন্ত্রী মুখ আছে। আপনি এখানে এরা এনডিএর মধ্যে আছে, এনডিএর মধ্যেই থাকবে এবং এনডিএতে থেকেই এরা সরকার গঠন করবে। এখানে নীতিশ কুমার বা টিডিপি ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ ছেড়ে গিয়ে কে ওখানে গিয়ে কার হয়ে প্রতিনিধিত্ব করবে কেউ জানে না। দ্বিতীয় কথা, লাস্ট একটা লাইন বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে দেবাশিসদা বললেন যে খুব বড় একটা সংখ্যা নিয়ে তৃণমূল কংগ্রেস নাকি ইন্ডি জোটের মধ্যে যাচ্ছে। খুব বড় সংখ্যাটা কি? 28 বা 30টা। ভারতবর্ষে 543টা আসন আছে, তার মধ্যে 28 বা 30টা খুব বড় সংখ্যা বলে আমরা অন্তত মনে করি। না, প্রথমত যেটা বিষয় হচ্ছে, দেখুন আজকে নির্বাচনী ফলাফলে আমাদের বামেদের একটা বিপর্যয় নিশ্চিতভাবে হয়েছে, কিন্তু 21-এর থেকে আমাদের ভোট বেড়েছে। 1, 2 হচ্ছে দেখুন 0 থেকে তো ফার্স্ট হওয়া যায় না, কিন্তু লড়াইতে থাকতে গেলে আমরা ডাক দিয়েছিলাম গোটা দেশব্যাপী বিজেপি বিরোধী, মোদি বিরোধী একটা মঞ্চের ডাক, বিজেপিকে সরাতে হবে। লোকসভা নির্বাচন, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, জনগণকে দোষারোপ না, আমি মনে করি বাংলার মাটিতে দাঁড়িয়ে যে যেখানে শক্তিশালী মানুষ তার পক্ষে ভোট দিয়েছে। বিজেপি বিরোধিতা এ রাজ্যে তৃণমূলকে শক্তিশালী মনে করেছে মানুষ, তার ফলে এই লোকসভার নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। কিন্তু আমি দুটো বিষয় উল্লেখ করবো। এক হচ্ছে দেখুন এই যে দীপ্তিমানদা বললেন এতগুলো আমাদের দলের এতগুলো মুখ নিয়েই তো আমরা বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেললাম, এতগুলো মুখ নিয়েই তো ইউপিতে এই দশা বিজেপির হলো, এতগুলো মুখ নিয়েই আমরা ঠিক করেছি যে আগামী দিনে এই দেশটাকে বাঁচাতে একসঙ্গে চলবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।